আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিউবিট লার্নিং। কমপ্লিট সি প্রোগ্রামিং কোর্সের আজকের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথম ক্লাসে আমরা যেগুলো কভার করছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম। দেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল, হাই লেভেল, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো থেকে আমরা কীভাবে মেশিন কোডে রূপান্তরের জন্য যেই প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম হালকা একটু। সো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা বেসিক সি প্রোগ্রামিং এর যে ইনিশিয়াল স্ট্রাকচার, হ্যাঁ, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু ধারণা নিব। সো ওইটার পরে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা যে গত ক্লাসে নিয়েছিলাম কম্পাইলার, তাই না? সো কম্পাইলেশনের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা সম্পর্কে আমরা একটু জানবো। দেন আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামটা লিখবো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হেডার ফাইল সম্পর্কে একটু জানবো। হেডার ফাইল কি, কত ধরনের হেডার ফাইল আছে আমাদের, এটা সম্পর্কে। দেন আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো। ডেটা টাইপের কয়েক কিছু হচ্ছে মানে প্রপার্টিজ আছে, এগুলো সম্পর্কে জানবো। দেন আমরা যেটা জানবো এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেরিয়েবল কি, ভেরিয়েবলস টাইপস অ্যান্ড ভেরিয়েবল নেমিংয়ের জন্য বেশ কিছু এটাকে কি বলে, ভেরিয়েবল নেমিংয়ের জন্য আমাদের বেশ কিছু রুলস আছে, সেই রুলসগুলো সম্পর্কে আমরা অবগত হব। ঠিক আছে? সো আর দেরি না করে শুরু করা যাক। সো এটা সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই, আমরা হচ্ছে খুবই শীঘ্রই আমাদের কোর্সটি শুরু করব। এবং ইউটিউবে যেহেতু আমরা প্রি রেকর্ডেড ভিডিওগুলো দিচ্ছি, প্রি রেকর্ডেড ভিডিও হওয়ার কারণে এখানে আমরা 25 থেকে 30 মিনিট লেন্থের ভিডিও দিচ্ছি, কিন্তু আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে আমাদের সেই লাইভ ক্লাসগুলোতে আমরা মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের উপরেই ক্লাস নিয়ে থাকি, যেখানে টু ওয়ে ইন্টারেকশনের মাধ্যমে আমরা কোশ্চিন স্টুডেন্টসদের মনে যে কনফিউশনগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করার সুযোগ থাকে ওইখানে। এবং আমাদের সপ্তাহে 3টা ক্লাস থাকে, যার মধ্যে 2টা অনলাইন এবং একটা অফলাইন ডাউট সলভিং ক্লাস। ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা হচ্ছে কন্টেস্ট প্রিপারেশনের জন্য যেই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে কভার করা উচিত সেগুলো করে থাকি। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ তো আছেই। সো আর দেরি না করে এখনই আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলুন। সো যদি আমরা এখন শুরু করতে চাই স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, ঠিক আছে? সো এই ফিগারটাতে আমরা যেটা দেখতেছি এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, তাই না? এগুলোকে আমরা কোড বলি আর কি। সো এইটার প্রথম যে লাইন আছে, প্রথম লাইনটার এগেনস্টে আমরা এই পাশে লিখছি হেডার, এটাকে আমরা হেডার বলি। ঠিক আছে? কিন্তু এই হেডারের মধ্যে 2টা পার্ট আছে। একটা পার্টকে আমরা বলি এই যে হ্যাশ ইনক্লুড, এই পার্টটাকে আমরা বলি প্রি প্রসেসর পার্ট, আর এই পার্টটাকে আমরা বলি লাইব্রেরি। ঠিক আছে? লাইব্রেরি ফাংশনস। সো আপনারা অবশ্যই কম্পাইলার সম্পর্কে জেনে এসেছেন, তাই না? সো যখন আমরা তো কোড তো লিখি একটা হচ্ছে যে আইডিইতে, তাই না? মানে কোড লেখার জন্য যেই অ্যাপসটা আমাদের দরকার হয় সেটাতে আমরা কোড লিখলাম, সেটার সাথে অনেক সময় বিল্ট ইন কম্পাইলার আসে, অনেক সময় বিল্ট ইন কম্পাইলার আসে না। সো আমাদের এক্সট্রাভাবে কম্পাইলারকে ইনস্টল করে নিতে হয়, যে আমরা যে স্পেসিফিক প্রোগ্রামটা রান করবো সেটার জন্য আমাদের যে স্পেসিফিক কম্পাইলার আছে এটাকে আমাদের ইনস্টল করতে হয়। এই যে আমরা ইনস্টল যে করব, তাই না, এই ইনস্টলেশনের সময় ওইটার সাথে বিল্ট ইন কিছু জিনিস চলে আসে যেগুলো ওই কম্পাইলারের মধ্যে অলরেডি ডিফাইন করাই থাকে। ঠিক আছে? সো লাইব্রেরি ফাংশনস, এই যে আমি বললাম stdio.h, এটা একটা লাইব্রেরি ফাংশনস। লাইব্রেরি ফাংশনস আর বেসিক্যালি pre-written functions that are provided by the C standard library or other external libraries. ঠিক আছে? যখন আমরা কম্পাইলারগুলোকে ইনস্টল করতেছি তখনই আমাদের বেশ কিছু এরকম প্রি-রিটেন লাইব্রেরি ফাংশনস ওইগুলোর সাথে চলে আসে। সো এই লাইব্রেরি ফাংশনসের কাজগুলো অ্যাকচুয়ালি কি, তাই না? সো দিস ফাংশনস আর ডিজাইন্ড টু পারফর্ম কমন অপারেশনস। এমন কিছু কমন অপারেশনস আছে যেগুলো আমাদের মোটামুটি সব প্রোগ্রামেই দরকার হয়। যেমন আমরা ইনপুট নিব সব প্রোগ্রামেই মোটামুটি, আউটপুট দেখাবো সব প্রোগ্রামেই মোটামুটি। সো আবার দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের যে পার্টগুলো আছে সেগুলোর জন্য আমাদের বেশ কিছু ফাংশনস আছে এগুলো। সো আমাদের এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশনস। সো এখন যদি আমি হেডারের কাজ কি সেটা যদি দেখি, দিস লাইন ইনক্লুডস দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি। তার মানে এই যে লাইব্রেরি, এই লাইব্রেরির কাজ কি? ইনপুট এবং আউটপুট দেওয়া। ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য যে ফাংশনসগুলো দরকার, এই ফাংশনসগুলো কই আছে? এই stdio.h লাইব্রেরির মধ্যে লুকাই আছে। এবং এই stdio.h কই আছে? ওই যে আমরা কম্পাইলার ইনস্টলেশন করছিলাম যখন, সেই কম্পাইলার ইনস্টলেশনের প্যাকেজের মধ্যে এগুলো বিস্তারিত আছে, তাই না? সো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি পার্ট, আর এটা হচ্ছে আমাদের প্রি প্রসেসর পার্ট। এখন আমরা যদি প্রি প্রসেসর সম্পর্কে একটু জানতে চাই, প্রি প্রসেসর কি? প্রি প্রসেসর হচ্ছে এই যে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম, এই নিয়ে আসার কাজটাই করা হচ্ছে প্রি প্রসেসর। এই যে আমরা নিয়ে আসলাম না, যখন আমরা কম্পাইল করব, এই যে জায়গায় মেন কোডটা আছে এই কোডটাকে আবার সে কী করবে, stdio.h এর বদলে তখন এই জায়গার এগেনস্টে যে কোডটা আমাদের কম্পাইলারের ওই প্যাকেজে ইনস্টল করা আছে সেটা আছে আমাদের যে এক্সপ্যান্ডেড কোডের ভার্সন আছে এটাতে নিয়ে এসে রিপ্লেস করে দিব। তো এটা একটু পরে দেখতেছি আমরা প্রি প্রসেসর সম্পর্কে আরেকটু বিস্তারিত। সো
এটা গেল আমাদের হেডার। তো 2 নম্বর লাইনে আমাদের কি লিখছি, ইন্ট মেইন। হ্যাঁ, তো 2 নম্বর লাইনে যেটা লিখছি সেটা হচ্ছে মেইন। সো মেইন কি, মেইন হচ্ছে বেসিক্যালি আমাদের সি প্রোগ্রামিংয়ের এন্ট্রি পয়েন্ট। সো মেইনের মাধ্যমে আমরা সি প্রোগ্রামিংয়ের মধ্যে ইন্টার করি। সো প্রথমে কম্পাইলার এসে হেড পড়বে, হেডের পরে অন্যান্য যে হেডার ফাইলগুলো আছে সেগুলো পড়বে, পড়ার পরে কম্পাইলার প্রথম যে ফাংশনের ভিতরে যাবে সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে। ঠিক আছে, সো দিস ইজ হোয়ার এভরি সি প্রোগ্রাম বিগিনস। মেইন ফাংশন থেকে প্রত্যেকটা সি প্রোগ্রাম বিগিন হয়, অ্যান্ড দ্য মেইন ফাংশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। সো তারপরে আমাদের যে বিশাল অংশ দেখতেছি এটাকে আমরা বডি বলতেছি, এটার মধ্যে স্টেটমেন্ট আছে আর রিটার্ন আছে, তাই না? সো আমরা যদি দেখুন যাই, বডির মধ্যে 3 নম্বর লাইনে গিয়ে আছে একটা ওপেনিং কার্লি ব্রেস আছে। ওপেনিং কার্লি ব্রেসের মাধ্যমে আমাদের এই পুরো যে ইয়াটা আছে বডির যে সেগমেন্ট এটা শুরু হয়, এবং ক্লোজিং কার্লি ব্রেসের মাধ্যমে আমাদের বডির সেগমেন্টটা শেষ হয়। ঠিক আছে, এর মধ্যে চতুর্থ লাইনে একটা লাইন আছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। এটা তো আমরা একটু আগেই গত ভিডিওতেই দেখে এসেছিলাম। প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা কি করি, এই হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করি। এই যে প্রিন্ট একটা করতেছি এটাকে আমরা বলতেছি স্টেটমেন্ট। তার মানে বডির মধ্যে বেসিক্যালি আমরা সেই সকল কাজ করি যার জন্য আমরা প্রোগ্রামটা লিখতেছি। তো এই যে কি বলতেছে, দিস সেকশন কন্টেন্স দ্য অ্যাকচুয়াল কোড দ্যাট রানস when the program is executed। আমরা আমাদের প্রোগ্রামকে এক্সিকিউট করার পরে যে জিনিসটা আউটপুট হিসেবে পেতে চাচ্ছি সেইটাই আমাদের বডির মধ্যে লেখা থাকে। তারপরে আমরা এখানে দেখতেছি রিটার্ন জিরো। রিটার্ন জিরো সম্পর্কে জানতে হলে আমাদের ডেটা টাইপ সম্পর্কে আগে জানতে হবে, কিন্তু আমি এতটুকু বলে রাখি, রিটার্ন জিরো এখানে যেটা করে সেটা হচ্ছে আমাদের কম্পাইলার যে এখানে আসবে, আসার পরে যে সাকসেসফুলি সে পুরোটাকে এক্সিকিউট করতে পারতেছে কি না এইটাকে বোঝানোর জন্য আমাদের রিটার্ন জিরো ইউজ করা হয়। যদি রিটার্ন জিরো পর্যন্ত আমাদের কম্পাইলার আসতে পারে তখন হচ্ছে সাকসেসফুল এক্সিকিউশনের মেসেজ দেয়। আর দেখা যাচ্ছে রিটার্ন জিরোর আগে কোনো একটা জায়গায় ইরর পাইছে, সো দ্যাট সে রিটার্ন জিরো পর্যন্ত আসতে পারেনি, তখন হচ্ছে সাকসেসফুল এক্সিকিউশনের মেসেজটা দেয় না। সো এটা হচ্ছে রিটার্ন জিরোর একটা সারমর্ম। সো আশা করতেছি এটা বোঝা গেছে। সো এখন আমরা আমাদের কোডের পার্টে যাব, যে আমরা বেসিক যে স্ট্রাকচারটা শিখলাম জাস্ট এই স্ট্রাকচার সম্পর্কেই, এই স্ট্রাকচারটাই আমরা হচ্ছে রান করে দেখব। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমরা জাস্ট আরেকটা ছোট্ট স্লাইড দেখবো। সেই স্লাইডটা হচ্ছে এটা এক্সিকিউশন প্রসেস। আমরা তো হচ্ছে সোর্স কোড লিখবো, সেই সোর্স কোড থেকে আমরা হচ্ছে যে মেশিন রিডেবল একটা কোড তৈরি করতেছি। এইটা কীভাবে করতেছি এটা একটু আমরা যদি জেনে নেই, যে সি প্রোগ্রাম এই সাইডে লিখছি আমরা হ্যালো ডট সি। ধরে নেন আপনি হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখছেন যেটার নাম দিয়েছেন হ্যালো। ঠিক আছে, তারপরে এখানে ডট সি মানে কি, ডট সি মানে হচ্ছে এটা এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝাচ্ছি কি, এই হ্যালোটা একটা সিতে লেখে একটা ফাইল। ঠিক আছে, যদি এখানে হচ্ছে হ্যালো ডট ডকএক্স থাকতো তখন আমরা কি বুঝতাম যে এটা হচ্ছে একটা এটা কি বল মাইক্রোসফট ওয়ার্ডে লেখে একটা ফাইল। ঠিক আছে, ডক ফাইল। সো এইভাবে করে আমরা এক্সটেনশনের মাধ্যমে বুঝতে পারি। যদি আমরা হ্যালো ডট পিওয়াই লিখতাম তার মানে কি, এটা হচ্ছে পাইথনে লেখে একটা ফাইল। ঠিক আছে, সো হ্যালো ডট সি এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক যে সোর্স কোড, সেই সোর্স কোডটা আমাদের কই থাকে, হ্যালো ডট সিতে থাকে। সো বেসিক সোর্স কোডের মধ্যে আমরা যদি আগের স্লাইডে যাই, আগের স্লাইডে কি আছে, এই যে হ্যাশ ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ, এটা সব জায়গাতেই আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই কী করে, ইনপুট আউটপুট লাইব্রেরিকে ইনক্লুড করে আমাদের প্রোগ্রামে। কিন্তু আমরা যে হ্যাশ ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ লাইব্রেরিটাকে আমরা যে বললাম, এটা সম্পর্কে তো আমরা একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে আমরা যখন কম্পাইলার ইনস্টল করি সেটার ভিতরে বেশ কিছু লাইব্রেরি ফাংশন আছে, ওইগুলোর ভিতরে এগুলোর ফাংশনসগুলো ডিক্লেয়ার করা থাকে, তাই না? তো এইখানে কি হয়, যখন আমরা প্রিপ্রসেসর সম্পর্কে বললাম, প্রিপ্রসেসর কি, দ্য প্রিপ্রসেসর ইজ এ টুল দ্যাট রানস বিফোর দ্য অ্যাকচুয়াল কম্পাইলেশন বিগিনস। আমরা কম্পাইলারের মাধ্যমে ট্রান্সলেট করতেছি, কম্পাইলার শুরু হচ্ছে এখান থেকে অ্যাকচুয়াল কম্পাইলেশন শুরু হচ্ছে। তার আগে যে অংশটা হচ্ছে সেটার কাজকে করতেছে প্রিপ্রসেসর। তার মানে কি, প্রিপ্রসেসর ইজ এ টুল দ্যাট রানস বিফোর দ্য অ্যাকচুয়াল কম্পাইলেশন বিগিনস। ইট প্রসেসেস দ্য সোর্স কোড টু হ্যান্ডেল ডিরেক্টিভস সাচ অ্যাজ হ্যাশ ইনক্লুড। তো আমরা যখন হ্যাশ ইনক্লুডের মাধ্যমে একটা হেডার ফাইলকে ইনক্লুড করছিলাম স্টুডিও ডট এইচ, হ্যাঁ, এটাকে যখন আমরা ইনক্লুড করছিলাম, সো স্টুডিও ডট এইচের এগেইনস্টে আমাদের কম্পাইলারের যে লাইব্রেরি ফাংশনে যে কোডগুলো লেখা আছে এই কোডগুলোকে সে আমাদের এই জায়গাটাকে রিপ্লেস করে ওই কোডগুলো নিয়ে এসে বসায়। সো কী হলো, এই জিনিসটা হ্যাশ ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ এটা রিপ্লেস হলো কি দ্বারা, ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনসের মধ্যে যে কোডগুলো আছে এগুলো দ্বারা। সো আমাদের একটা প্রিপ্রসেসরের মাধ্যমে আমরা কি করলাম, এই সি প্রোগ্রামিংয়ের ফাইলটাকে এক্সপ্যান্ড করলাম। সো এটাকে আমরা নাম দিতেছি এক্সপ্যান্ডেড সোর্স কোড। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে যে এক্সটেনশনটা হয় সেটা হচ্ছে হ্যালো ডট আই। সো এটা আমরা দেখতে পাই না, এটা সাধারণ চোখে ভিজিবল না। হ্যাঁ, তারপরে কি হয়, এই হ্যালো ডট আই এর উপরে আবার কম্পাইলার চালানো হয়। কম্পাইলেশন প্রসেস অ্যাকচুয়ালি এই হ্যালো ডট আই থেকেই শুরু হয়। কম্পাইলার কি করে, এই হ্যালো ডট আইকে অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে। কম্পাইলারের মাধ্যমে আমরা কি করে অ্যাসেম্বলি কোডে রূপান্তর করি, এবং অ্যাসেম্বলি কোডের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি ডট এস, এটাকেও আমরা দেখতে পাই না।
তারপরে কি করে অ্যাসেম্বলি কোড থেকে আমরা হচ্ছে অবজেক্ট করে কিভাবে বা মেশিন রিডেবল করে কিভাবে আমরা রূপান্তর করি অ্যাসেম্বলারের মাধ্যমে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসেম্বলারের মাধ্যমে সেটাকে অবজেক্ট করে রূপান্তর করে ফেললাম, ঠিক আছে। সো আমাদের এখানে এক্সটেনশন হচ্ছে ওবিজে। সো তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে লিঙ্কার। সো অবজেক্ট কোডে যে আমরা রূপান্তর করলাম এরকম বেশ কিছু পার্টিশন থাকে, সো সবগুলো পার্টিশনকে লিঙ্ককে করে সেটাই হচ্ছে যে লিঙ্কার। প্রত্যেকটা অবজেক্ট ফাইলকে লিঙ্ক করার মাধ্যমে লিঙ্কার সেটাকে এক্সিকিউটেবল কোডে রূপান্তর করে। এবং আমরা এই যে hello.c-তে থাকা অবস্থায় আমরা যে কম্পাইলারে প্রেস করছিলাম এটা আমাদের শো করে না, এটা আমাদের শো করে না, এটা আমাদের শো করে না, আমাদের ডাইরেক্ট hello.exe যে ফাইলটা আছে এটা শো করে, ঠিক আছে। সেটা আমরা ভিজিবল দেখতে পারি। তারপরে কি হয়, সেই এক্সিকিউটেবল ফাইলটাকে লোডারের মাধ্যমে আমরা এক্সিকিউট করি, ঠিক আছে। সো এইটা কেমন, ধরে নেন আমরা হচ্ছে একটা গেম বানাইছি, সেই গেমটাকে আমরা প্লে স্টোরে রিলিজ করব, ঠিক আছে। সো প্লে স্টোরে রিলিজ করার জন্য আমরা কি করব, hello.c ফাইলটাকে শেয়ার করব নাকি hello.exe ফাইলটাকে শেয়ার করব। একটু সাধারণভাবে চিন্তা করেন, যদি আমরা hello.c ফাইলটাকে মানে শেয়ার করি তখন কি হবে যে ইজিলি এটাকে ম্যানিপুলেট করা যাবে, যে আমার কোডের ভিতরে আইসা সে হচ্ছে ইজিলি এটাকে ম্যানিপুলেট করতে পারবে। কিন্তু যখন আমরা hello.exe ফাইলকে করব, hello.exe ফাইল এটা রিড করা যায় না, করা গেলেও হয়তো অনেক হচ্ছে যে কষ্টসাধ্য ব্যাপার, অনেক লেন্দি প্রসেস। সো hello.exe-কে মডিফাই করা একটু কষ্টকর র্যাদার দেন hello.c-কে মডিফাই করা। সো দ্যাট আমরা যখন এক্সিকিউশন প্রসেসে সো দ্যাট আমরা যখন এগুলোকে শেয়ার করব তখন আমরা শেয়ার করার সময় কোনগুলোকে করি, hello.exe ফাইলগুলোকে শেয়ার করি। সো এখন আমরা যখন আমরা কোড লিখবো হচ্ছে hello.c দিয়ে। যখন আমরা এটাকে প্রেস করব কম্পাইলারের মাধ্যমে তখন আমাদের একটা hello.exe ফাইল তৈরি হবে। এখন আমরা hello.c-টা লিখবো এবং hello.exe ফাইল কেমনে তৈরি হচ্ছে এটা দেখবো কম্পাইলারে আইডিতে। সো এখন আমরা লেখাতে যাচ্ছি। সো আমার আইডিটা আমি খুলে ফেলছি, যেহেতু আমি ম্যাকের এনভায়রনমেন্ট ইউজ করতেছি। সো এখানে আমরা হচ্ছে কোড ব্লকস ইউজ করতে পারবো না, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। সো ভিজুয়াল স্টুডিও কোডে আমরা হচ্ছে একটা ফাইল সিলেক্ট করছি, কিউবিট লার্নিং নামের একটা ফাইল তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে একটা ফোল্ডারের ভিতরে আমরা এখন ফাইল তৈরি করব। সো দেখা হচ্ছে এটা আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম। সো আমরা ফার্স্ট.সি দিই, ফার্স্ট.সি দেওয়ার মাধ্যমে দেখেন এখানে আমাদের সি এর একটা লগো চলে আসছে। যখন আমরা সিপিপি দিব তখন C++-এর আসছে, যখন আমরা পিওয়াই দিব তখন হচ্ছে পাইথনের আসছে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট.সি দিতে হচ্ছে এখানে। দেওয়ার পরে যখন আমরা এইটাকে ক্রিয়েট করতেছি, এখন আমি ইন্টার দেইনি, দেখেন এখানে আমার কিউবিট লার্নিংয়ের যে ফোল্ডারটা আছে সেখানে ফার্স্ট.সি এখানে চলে আসছে। সো এখানে আমাদের ফাইলটাও তৈরি হয়ে গেছে আর কি। সো এখন আরেকবার দেখে ফার্স্ট.সি এখানে কিন্তু আর আদার কোনো ফাইলস নাই এখানে। সো এখন যখন আমি হচ্ছে এখানে কোডটা লিখবো, সো আমাদের কোডের ফার্স্ট লাইন কি ছিল, যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করতে যাচ্ছি, এখানে ফার্স্ট লাইন ছিল আমাদের হেডার। সো হেডারে আমরা কি করছিলাম, #include, যেটা একটা প্রিপ্রসেসর ছিল, #include লিখে আগে #include, এটা আমাদের প্রিপ্রসেসর। এই প্রিপ্রসেসরের মাধ্যমে আমরা কাকে ইনক্লুড করছিলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে লাইব্রেরি আছে সেটা শর্ট ফর্ম কি studio.h, এটা একটা হেডার ফাইল, সেটাকে আমরা ইনক্লুড করছিলাম। তারপরের লাইন আমাদের কি ছিল, তারপরের লাইন ছিল আমাদের মেইন ফাংশন। সো এখন আমরা মেইন ফাংশন লিখবো, ইন্টিজার মেইন, ঠিক আছে। সো মেইন ফাংশন লিখলাম। মেইন ফাংশন লেখার পরে এখন হচ্ছে আমরা এই ওপেনিং আর ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে নিলাম। এখন আমরা যেটা করবো, এটার ভিতরে স্টেটমেন্ট লিখবো। স্টেটমেন্ট কি ছিল, প্রিন্টএফ ছিল। প্রিন্টএফ কি, এগুলো নিয়ে এখন ঘাবড়ানোর দরকার নেই, আমরা যখন ইনপুট আউটপুট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। প্রিন্টএফ আছে, আরও বেশ কিছু হচ্ছে প্রিন্টিং ফাংশনস আছে, এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। সো ইন্টিজার মেইনের ভিতরে এসে আমরা হচ্ছে এখন সিম্পলি প্রিন্টএফ লিখলাম। লেখার পরে এটার যে সিনট্যাক্স আছে, সিনট্যাক্স নিয়েও ভয় পাওয়ার কিছু নেই। সো আমরা ডাবল কোটেশন দিলাম। আচ্ছা, আমি সিনট্যাক্সটা বলে দিই, কখন আমরা একটা জিনিসকে ফাংশনস বলবো, ঠিক আছে। ফাংশনস বলার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে জিনিসটা আমি লিখলাম, যে নামটা আমি লিখলাম, সেই নামের পরে আমাদের একটা এরকম কি, এটা হচ্ছে ফার্স্ট প্যারেন্থেসিস, এরকম একটা প্যারেন্থেসিস থাকবে, ঠিক আছে। দেখেন মেইনকে আমরা ফাংশনস বলতেছি কারণ মেইনের পরে আমাদের একজোড়া প্যারেন্থেসিস আছে, ঠিক আছে। প্রিন্টএফকে আমরা ফাংশনস বলতেছি, প্রিন্টিং ফাংশনস, কারণ এটার সামনে কি আছে, একজোড়া আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। সো এটার ভিতরে আমরা হচ্ছে এখন সিম্পলি হ্যালো ওয়ার্ল্ডকে দিব, ওয়ার্ল্ড। দেন আমাদের এখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। সো এখানে নিউ লাইন ক্যারেক্টারের জন্য, বা যখন আমরা হচ্ছে ওয়ার্ডে যখন আমরা লিখি, ওয়ার্ডে লেখার জন্য আমরা হচ্ছে ইন্টার প্রেস করলে আমাদের নিউ লাইন চলে আসে, তাই না। সো যখন আমরা এই প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং বা এই ল্যাঙ্গুয়েজগুলো যখন আমরা শিখবো, তখন হচ্ছে আমাদের নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে এন লিখতে হয়, যার মাধ্যমে আমরা বুঝাই যে এটা হচ্ছে একটা নিউ লাইন, ঠিক আছে। সো তারপরে আমরা হচ্ছে লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সো এর মাধ্যমে আমাদের কী হলো, আমাদের প্রিন্টএফের যে ভিতরে যে স্টেটমেন্ট আছে, যেই কথাটা আছে, এটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমরা কি বলছিলাম, আমাদের যে এটা সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে কি না এটা বোঝার জন্য আমরা কি লিখতাম, রিটার্ন
0, ঠিক আছে। সো এখন আমাদের হচ্ছে এটা সেভ করে নিতে হবে। প্রথমে আমরা সেভ করে নিলাম Ctrl+S দিয়ে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রানে যদি দিই, এই রানে দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের যে সোর্স কোড আছে .c-তে, এই সোর্স কোডটা আমাদের কিসে তো কনভার্ট হয়ে যাবে, এক্সিকিউটেবল ফাইলে তৈরি হয়ে যাবে। সো এখন যদি আমি এখানে রান দিই তাহলে কি হচ্ছে, আমাদের এখানে যদি দেখি এই যে আমাদের এখানে এক নতুন ফাইল তৈরি হয়ে গেছে, তাই না। সো এখন যদি আমি এখানে যাই, এই যে আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো এইটাকে যদি হচ্ছে আমি একটু জুম ইন করে দেখাই যে এই যে EXEC, ঠিক আছে, ফার্স্ট নামই আছে, এই জায়গায় ফার্স্ট.c আছে, বাট এইটার নাম কি EXEC, মানে এক্সিকিউটেবল ফাইল এটা, ঠিক আছে। সো এটাই হচ্ছে এক্সিকিউটেবল ফাইল তৈরির একটা প্রসেস, যেটা আমি একটু আগে স্লাইডে দেখালাম আপনাদের। সো এটার মাধ্যমে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেল। সো আর আমাদের প্রিন্ট হয়ে গেছে কি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখন তো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট যে সি প্রোগ্রাম আছে এটা সাকসেসফুলি লিখে ফেললাম। সো আমরা দেখলাম যে কীভাবে আমাদের hello.c থেকে আমাদের কীভাবে hello.exe-তে কনভার্ট হচ্ছে, তাই না। সো আশা করি যে বুঝতে পারছি যে আমাদের এক্সিকিউশন প্রসেস অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সো এখন আমরা যদি পরের স্লাইডে যাই, আমরা তো হেডার ফাইল সম্পর্কে বলে আসছি, তাই না। আমাদের প্রথমে সি প্রোগ্রামিংয়ের যেটা ছিল সেটা প্রথমে ছিল হেডার ফাইল, রাইট। তো এখন হেডার ফাইল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে হেডার ফাইলগুলো অ্যাকচুয়ালি কি। এখানে দেখেন এই যে studio.h লেখা আছে, math.h লেখা আছে, conio.h লেখা আছে, dos.h লেখা আছে। দেখেন সবগুলোর শেষে কিন্তু একটা .h এক্সটেনশন আছে। .h মানে হচ্ছে এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক আছে। সো studio.h এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ম্যাথ.h মানে ম্যাথ.h এমন কিছু ফাংশনস আছে যেগুলো আমাদের ম্যাথমেটিক্সে লাগে। লাইক আপনি হচ্ছে একটা করতে চাচ্ছেন, কি বলে, এখন হচ্ছে আপনার কাছে একটা সংখ্যা আছে 25, আপনি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে 25-এর একটা বর্গমূল বের করতে চাচ্ছেন। আপনি এখানে কি করতে পারেন, স্বাভাবিকভাবে এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খাতা যদি লেখেন রুট করে দিচ্ছেন, কিন্তু আমাদের কম্পিউটারে কি রুটের কোনো চিহ্ন আছে বা এরকম কিছু আছে যেটা ভ্যালিড না। তার মানে এখানে আমাদের কিছু একটা ডিফাইন করতে হচ্ছে, যেটাকে আমরা করতেছি স্কোয়ারটি লিখতেছি, SQRT, দেন ফার্স্ট ব্র্যাকেট। একটু আগে আপনাদের বললাম যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেটা একটা ফাংশন। সো এই স্কোয়ারটির ভিতরে আমরা যখন 25-কে পাস করে দিব তখন আমাদের এইটা 5-এ রূপান্তর হয়ে যাবে বা বর্গমূল হয়ে যাবে। সো এই যে স্কোয়ারটি তো জাস্ট একটা ওয়ার্ড, তাই না। এটা তো আমরা স্কোয়ারটি কি কাজ করে আমাদের প্রোগ্রামে কোথাও লিখিনি, তো এটা কোথায় লেখা আছে, এইটা লেখা আছে math.h-এ। সো যখন আমার প্রোগ্রামে আমার কোনো কিছুকে স্কোয়ারটি করতে হবে, মানে রুট করতে হবে, বা আদার্স যে অপারেশন আছে স্কোয়ার করতে হবে, বা হচ্ছে আমরা যখন ট্রিগোনোমেট্রিক জিনিসগুলো নিয়ে কাজ করব, এগুলো নিয়ে যখন আমরা কাজ করতে হবে তখন আমরা কি করব, math.h নামে যে হেডার ফাইল আছে আমাদের কম্পাইলারে সেইটাকে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করে ফেলবো, যাতে করে আমরা এই স্কোয়ারটি যে লিখতেছি এই স্কোয়ারটিটা কই ডিফাইন করা আছে, আমাদের ওই math.h-এ ডিফাইন করা আছে। সো যখন আমরা সোর্স কোডকে কম্পাইল করার আগে যে এক্সপ্যান্ডেড কোড তৈরি হওয়ার প্রসেস, তখন সেই math.h-টা কী হবে, একটা বড় কোডে রূপান্তর হয়ে যাবে। কই থেকে রূপান্তর হবে, আমাদের কম্পাইলার থেকে রূপান্তর হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। সো এটা হচ্ছে হেডার ফাইলের একটা বৈশিষ্ট্য। সো এখন যদি আমরা দেখি যে হেডার ফাইল ইনক্লুডেড অ্যাট দ্য টপ অফ অ্যানি সি প্রোগ্রাম, যে প্রত্যেকটা সি প্রোগ্রামের টপে হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করা থাকে। দেন হচ্ছে সিনট্যাক্স এইটা যে হ্যাশ ইনক্লুডের মাধ্যমে, আর এখানে ফাইলের নাম থাকে। সো হ্যাশ ইনক্লুডের মাধ্যমে এই প্রসেসরের মাধ্যমে, প্রিপ্রসেসরের মাধ্যমে আমরা এগুলোকে ইনক্লুড করি আমাদের প্রোগ্রামে। দেন অল দ্য হেডার ফাইল হ্যাভ এ .h অ্যান্ড এক্সটেনশন দ্যাট কন্টেন্স সি ফাংশন ডিক্লারেশন। সো এই .h-এর ভিতরেই আমাদের যে সি ফাংশন ডিক্লারেশনসগুলো আছে এগুলো ইনিশিয়ালাইজ করা থাকে। দেন হচ্ছে হেডার ফাইলস আর ইম্পোর্টেড ইনটু সি প্রোগ্রাম উইথ দ্য হেল্প অফ প্রিপ্রসেসর হ্যাশ ইনক্লুডের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে ইনক্লুড করি। দেন আমাদের বেশ কিছু হচ্ছে কমন যে হেডার ফাইলসগুলো আছে এগুলো সম্পর্কে যদি দেখি একটু, যে studio.h, conio.h, math.h, টাইম, স্ট্রিং, স্ট্যান্ডার্ড লাইব্রেরি, কমপ্লেক্স, সি টাইপ, অ্যাসার্ট, এখান থেকে আমরা বেসিক্যালি যেগুলো সম্পর্কে জানবো studio.h, conio.h, ম্যাথ, দেন হচ্ছে স্ট্রিং আর স্ট্যান্ডার্ড লাইব্রেরি সম্পর্কে হালকা একটু জানবো। সো হেডার ফাইল সম্পর্কে আশা করতেছি সবার ধারণাটা ক্লিয়ার হয়েছে আর কি। সো এখন যদি আমি সামনে যাই, সামনের টপিকটা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে আমরা কম বেশি জানি, ভালো মতো না জানলেও কম বেশি জানি আর কি। সো ডেটা টাইপ কি, ডেটা টাইপ ইন সি, ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি, এটা যদি ডেফিনেশন দেখি, ইন সি ডেটা টাইপস ডিফাইন the kind of data that can be stored such as integers, characters or floating point numbers. সো গত ভিডিওতে যখন আমি ল্যাঙ্গুয়েজগুলো দেখাচ্ছিলাম যে লো লেভেল, মিড লেভেল আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এগুলো কিন্তু অটোমেটেড হয়ে যায়। মিড লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদের ম্যানিপুলেট করতে হয়, আর যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ওগুলোকে ডিরেক্টলি করতে হয় হার্ডওয়্যারের সাথে। সো যেহেতু আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো এখানে আমাদের এটা ম্যানুয়ালি করতে হচ্ছে। সো ম্যানুয়ালি আমরা কীভাবে করতেছি এবং ডেটা টাইপ কী এটা বোঝার জন্য আমাদের নিচের লাইনটা পড়তে হবে। Each data type determines
memory usage and the operations that can be performed এইটার মানে কি with fixed values and specific characteristics এইটার মানে হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু ডেটা টাইপ আছে ডেটা টাইপগুলোর আমি নাম বলতেছি ইন্টিজার মানে কি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ফ্লোট মানে কি ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাই না তারপরে হচ্ছে ক্যারেক্টার মানে কি ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের অ্যালফাবেটিক সিম্বলসগুলো তাই না সো যখন আমি ইন্টিজার নিয়ে কাজ করব আমরা যখন হচ্ছে 2+2 = 4 বানাচ্ছি এই 2 তো আমাদের কম্পিউটার মেমোরিতে কোথাও তো রাখতে হচ্ছে তাই না এই 2টাকেও রাখতে হচ্ছে আমাদের মেমোরিতে দেন এখানে অ্যাডিশন অপারেশনের মাধ্যমে 4 এখানে উৎপন্ন হচ্ছে সো আমরা যে রাখতেছি আমরা এখানে রাখলাম এই 2 এটা হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা ঠিক আছে এই 2কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইন্টিজার সংখ্যার ভিতরে রাখি সো দেখা যাচ্ছে আমি 2.5 প্লাস 2.5 যোগ করব যোগফল হচ্ছে 5 সো এই 2.5কে আমরা ইন্টিজারের ভিতরে রাখতে পারবো না কারণ ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যাকে রাখে ফ্লোট কাকে রাখে ফ্লোট হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে রাখে এখানে রাখলাম সো এটা গেল সিম্পল ছোট কেসের জন্য যে আমাদের ইন্টিজারের এটা এই জায়গায় আমরা বলছি উইথ ফিক্সড ভ্যালুজ অ্যান্ড স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এইটা একটা ইম্পর্টেন্ট কথা সো ডেটা টাইপের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের মেমোরিকে বলি যে ভাই আমার ইন্টিজার টাইপের একটা ডেটা আছে এইটাকে স্টোর করতে হবে এইটার জন্য আমাকে কিছু জায়গা তুমি দাও তখন মেমোরি কী করে মেমোরি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দেয় তারপরে আমি যখন বলি ভাই আমার কাছে একটা ফ্লোট সংখ্যা আছে ফ্লোটের জন্য আমাকে কিছু জায়গা দাও তখন কম্পিউটার আমাকে মেমোরি একটা জায়গা দেয় সো আমরা যে বলতেছি কিভাবে বলতেছি ডেটা টাইপের মাধ্যমে সো ধরে নেন ইন্টিজারের মাধ্যমে আমি 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বার আছে সেগুলোকে আমি ইন্টিজারের জন্য যে মেমোরি জায়গা দিবে সেখানে রাখতে পারবো যে মেমোরিকে আমি বলতেছি আমার ইন্টিজার আছে সো মেমোরি আমাকে যে জায়গাটা অ্যালোকেট করবে 4 বাইট বা 8 বাইট সেই জায়গায় আমি ধরে নেন 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা আছে এগুলো রাখতে পারবো সো যখন আমার 101কে স্টোর করার দরকার হবে তখন আমি কি করব তখন তো আমাকে কম্পিউটারকে বুঝাইতে হবে তাই না তখন আবার আমাদের চলে আসে লং ইন্টিজার নামের একটা জিনিস লং ইন্ট ঠিক আছে লং ইন্ট এই ইন্টিজারকে আমরা সিম্পলি ইন্ট দ্বারা প্রকাশ করি সো লং ইন্ট কী করবে ইন্টিজার যে জায়গা নিত তার চেয়ে বেশি জায়গা নেবে সো এই যে বিভিন্ন নামের কারণে যে বিভিন্ন ভেরিয়েশন হচ্ছে আমাদের মেমোরিতে এইটাকেই বলা হয় ডেটা টাইপ সো ডেটা টাইপ এই জন্যই আবিষ্কার হয়েছে যে দেখেন ইচ ডেটা টাইপ ডিটারমাইন্স প্রত্যেকটা ডেটা টাইপ ডিটারমাইন করে মেমোরি ইউসেজ ডিটারমাইন করে অ্যান্ড দ্য অপারেশনস দ্যাট ক্যান বি পারফর্মড কোন ধরনের অপারেশনস ওইখানে পারফর্ম হবে এখন দেখেন আমাদের ক্যারেক্টার যদি আপনি হচ্ছে আস্কি টেবিল সম্পর্কে যদি ধারণা থাকে আজকে শুরু টেবিল সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এখানে দেখবেন 1 2 3 4ও আছে কিন্তু এই 1 2 3 4 কিন্তু আমাদের ইন্টিজারের 1 2 3 4 না এই 1 2 3 4 হচ্ছে যে আমাদের ক্যারেক্টার ঠিক আছে এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার আর এটা হচ্ছে এক একটা নাম্বার ইন্টিজারে যেগুলো আছে নাম্বার আর ক্যারেক্টার দিয়ে যদি আমি কোনো কিছুকে স্টোর করি সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার সো ধরে নেন ইন্টিজার 2 দিয়ে আমি যোগ না করে ক্যারেক্টার 2 এর সাথে যদি ক্যারেক্টার 2 যোগ করতে চাই আমাদের যোগ কি কখনো হবে আমাদের যোগ কখনোই হবে না কারণ ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার যোগ হয় না সো এই জন্য কী বলছে অ্যান্ড দ্য অপারেশনস সো অপারেশনস ম্যাটার করে আমাদের ডেটা টাইপের উপরে যে আমার কোন টাইপের ডেটা টাইপের সাথে আমি কোন টাইপের ডেটা টাইপের অপারেশনস করতে পারবো এগুলোর কিছু রুলস আছে তাই না সো আপনি চাইলে ক্যারেক্টারের মধ্যে 1 নিয়ে সেটাকে আপনি হচ্ছে যে আরেকটা ইন্টিজারের মধ্যে 1 রাখছেন সেটার সাথে যোগ করে দিবেন ঠিক আছে সো এগুলো হচ্ছে ডেটা টাইপের মাধ্যমে আমরা ডিটারমাইন করি পরের স্লাইড যদি আমরা দেখি যে পরের স্লাইড না এখানে আমাদের ডেটা টাইপসের কিছু হচ্ছে ভাগ আছে ডেটা টাইপস কয় প্রকার ডেটা টাইপ বেসিক্যালি 3 প্রকার প্রাইমারি ডিরাইভড অ্যান্ড ইউজার ডিফাইন্ড সো প্রাইমারি সম্পর্কে আমরা এখন একটু পড়বো ডিরাইভড সম্পর্কে আমরা মিডের আগে পড়বো আর কি আর ইউজার ডিফাইন্ড এগুলো হচ্ছে আমাদের ফাইনালের টপিক ঠিক আছে সো প্রাইমারিটা যদি আমরা হচ্ছে একটু এক্সপ্যান্ড করি প্রাইমারিতে কি আছে ইন্টিজার ক্যারেক্টার ফ্লোটিং পয়েন্ট ডাবল ফ্লোটিং পয়েন্ট ভয়েড সো এগুলোর একটা ডিটেলস যদি আমরা দেখি এইটা যে এখানে আমাদের ডেটা টাইপ লেখা আছে এখানে আমাদের সাইজ লেখা আছে এখানে রেঞ্জ লেখা আছে এখানে ডেসক্রিপশন লেখা আছে সো যখন আমি ক্যারেক্টার লিখবো আমাদের প্রোগ্রামে তখন আমাদের কম্পাইলার আমাদের মেমোরি কি বুঝবে যে সাইজ ক্যারেক্টারের জন্য কতটুকু জায়গা দিবে সে 1 বাইট জায়গা দিবে ক্যারেক্টার যখন আমি লিখতেছি তখন আমার মেমোরিতে 1 বাইট জায়গা আমার জন্য দিয়ে দিছে সো আমি এখানে 1 বাইটের চেয়ে বেশি কোনো কিছু আমি এখানে স্টোর করতে পারবো না তাই না যখন আমরা ইন্টিজার লিখতেছি ইন্টিজার লেখার মাধ্যমে কি হচ্ছে আমাদের 2 অথবা 4 বাইট দিয়ে দিচ্ছে 32 বিটের যদি কম্পিউটার হয় সিস্টেম হয় তখন 2 বাইট আর 64 বিটের হলে সম্ভবত 4 বাইট সো এই যে আমাদের জায়গা দিয়ে দিচ্ছে সাইজ দিয়ে দিচ্ছে এই সাইজগুলো কখন দিচ্ছে যখন আমি ইন্ট লিখতেছি তখন আমার মেমোরিতে কতটুকু জায়গা দিচ্ছে 2 অথবা 4 যখন আমি ফ্লোট লিখতেছি তখন আমাকে জায়গা কত দিচ্ছে 4 সো এগুলোতে আমি এই জায়গাগুলোতে আমি হচ্ছে যে জিনিসপত্র স্টোর করতে পারবো তাই না সো বেসিক্যালি এইটাই যে আমরা কিভাবে এইগুলাকে ইউজ করি
যে আমরা কিভাবে বুঝবো যে আমরা জানি যে আমার এই ধরেন আমি একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম বানালাম, সেইখানে অনেক বড় বড় নাম্বার যোগ হবে, তাই না? সো ওইখানে আমি ইচ্ছা করলে ইন্টিজার নিতে পারবো না। ইন্টিজারের একটা রেঞ্জ দেওয়া আছে যে এই 2 লক্ষ যেটা হোক এই রেঞ্জের বাইরে যে নাম্বার আছে সেগুলো আমি ইন্টিজারের ভিতরে স্টোর করতে পারবো না। এই জায়গায় 647 আছে লাস্টের, এটা 648তম যে নাম্বার আছে সেটাকে আমি ইন্টিজারের ভিতরে রাখতে পারবো না, কারণ আমার মেমোরিতে জায়গা নেই। 4 বাইটের বেশি আমার ওই যে নাম্বারটা আমি দিচ্ছি সেটা 4 বাইটের বেশি হয়ে যাচ্ছে। সো তখন আমরা কাকে কল করবো? তখন আমরা হচ্ছে এই জায়গায় আরেকটা জিনিস আছে লং ইন্ট নামের। ইন্ট হচ্ছে 4 বাইটের, লং ইন্ট হচ্ছে আমাদের 8 বাইটের। তখন আমাদের কি হচ্ছে, এইখানে ছিল যে নাম্বারটা, এটা ডাবল সংখ্যার যে নাম্বার আছে সেইটা এখানে আমি ইউজ করতে পারবো। সো এইভাবেই করেই আমরা হচ্ছে যে ডেটা টাইপ ডিক্লারেশনের মাধ্যমে বেসিক্যালি মেমোরিকে জানাই যে আমার ডেটার টাইপটা কীরকম, যে আমার ডেটা যেটা আমি স্টোর করতে চাচ্ছি সেটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা, নাকি এটা একটা ক্যারেক্টার, নাকি এটা হচ্ছে ছোট সংখ্যা নাকি বড় সংখ্যা, এইগুলা। যার মাধ্যমে তখন কম্পাইলারও বুঝতে পারে যে কার সাথে কার অপারেশন হইলে সেটা ভ্যালিড হচ্ছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ডেটা টাইপ সম্পর্কে একটা সিম্পল ধারণা। সো দেন আমাদের আসা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হচ্ছে বেসিক্যালি ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভেরিয়েবল ইজ এ ইউজার ডিফাইন্ড or a user readable custom name assigned to a memory location. সো ওই যে আমি বললাম মেমোরি, এটা হচ্ছে আমাদের একটা মেমোরি হইলে যখন আমি ইন্ট লিখতেছি, ইন্ট লেখার মানে এখানে হচ্ছে আমার মেমোরিতে কিছু জায়গা আমার জন্য বরাদ্দ হয়ে গেছে 4 বাইট, তাই না? সো এই 4 বাইট যে জায়গা বরাদ্দ হয়ে গেছে, মেমোরির কোন জায়গায় বরাদ্দ হয়েছে, মেমোরির প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস থাকে। সো এই অ্যাড্রেসটা তো আমার হচ্ছে মুখস্থ রাখা সম্ভব না, কারণ অ্যাড্রেস খুবই কমপ্লেক্স হয়। সো দ্যাট আমাদের কি করতে হবে, সেই অ্যাড্রেসটাকে একটা আমরা হিউম্যান রিড করতে পারবো এরকম একটা ভেরিয়েবলের ভিতরে সেগুলোকে স্টোর করতে হবে। সো এই প্রসেসটার মাধ্যমেই আমরা হচ্ছে যে ভেরিয়েবলকে বুঝবো যে এ ভেরিয়েবল ইজ এ ইউজার ডিফাইন্ড, ইউজারের মাধ্যমে ডিফাইন করা বা ইউজার রিডেবল, ইউজার রিড করতে পারবে এমন কিছু জিনিস, কাস্টম নেম অ্যাসাইন্ড টু এ মেমোরি লোকেশন। এটার মেমোরি লোকেশন দেওয়া যাচ্ছে এটাকে আমরা এই নামে না ডাইকা, এই নামে ডাকা আমাদের সম্ভব না। সো আমরা কি করবো, একটা হিউম্যান রিডেবল বা আমরা রিড করতে পারবো বা আমাদের সুবিধার্থে এমন একটা নাম দেবো যেটার মাধ্যমে আমি এটাকে ডাকতে পারবো। সো আমার যখন ধরে নেন 2+2 4 করতে হবে, আমি এটাতে 2 রাখছি, আর একটা জায়গায় আমি 2 রাখছি 4। সো আমি চাইলে কিন্তু হচ্ছে যে 2+2 4 করার সময় এইটার অ্যাড্রেস নাম ধরে ডাকতে পারবো না, এইটার অ্যাড্রেস ধরে ডাকতে পারবো না। সো এইটা না করে আমি যদি এখানে এটার নাম দিলাম এ আর এইটার নাম দিলাম বি, আমি চাইলে কিন্তু a+b করে দিতে পারবো। এর ভিতরে আছে 2, বি এর ভিতরে আছে 2, সো রেজাল্ট আসবে আমাদের 4। সো এইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের বেসিক ধারণা। সো আশা করি এটা সবাই জানতেন আর কি। এটা আমরা ছোটো থেকে পড়ে আসছি, ভেরিয়েবল কি ম্যাথমেটিক্সে অনেক পড়ছি। সো ভ্যারিয়েবলের টাইপস দেখি আমরা যদি এখন। ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি 5 টাইপের। সো 5 টাইপের মধ্যে থেকে আমরা হচ্ছে এই সেমিস্টারে লোকাল আর গ্লোবাল নিয়ে পড়বো, স্ট্যাটিক সম্পর্কে হালকা ধারণা নিব, আর বাকিগুলো পরে অন্য কোনো সময় পরের সেমিস্টারে দেখা যাবে। সো লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলসগুলো কোনগুলো, যেগুলো আমরা কোনো ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি, যেমন মেইন একটা ফাংশন, যখন আমরা ফাংশন পড়বো তখন আরও ক্লিয়ার হবে। মেইন ফাংশনের ভিতরে যদি আমরা একটা জিনিস ডিক্লেয়ার করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মটা যদি আগে আমরা দেখি একটু। ভেরিয়েবলের ডিক্লারেশন নিয়ম হচ্ছে আমরা একটা জিনিসকে ডিক্লেয়ার করার আগে কী করবো, সেটাকে মেমোরিতে জায়গা দিতে হবে। এখন কতটুকু জায়গা নেবে সেটা আমরা কীভাবে বুঝবো, ডেটা টাইপের মাধ্যমে। সো দেখা যাচ্ছে আমি 2কে স্টোর করতে চাচ্ছি, সো 2 একটা ইন্টিজার নাম্বার এবং ছোটো নাম্বার। সো 2কে আমাদের স্টোর করার জন্য আমাদের কী ডেটা টাইপ লাগবে, ইন্টিজার লাগবে। সো আমরা ইন্ট লিখলাম, দেন আমরা কী করবো, এই 2 মেমোরিতে যে জায়গাটা নিছে সেই জায়গাটার একটা নাম দেবো। ধরে আমি জায়গাটার নাম দিলাম নাম 1 বা নাম্বার 1। সো এই জায়গায় আমাদের 2 স্টোর করা আছে, ঠিক আছে, নাম্বার 1 আমাদের 2 স্টোর করা আছে। সো এই নাম্বার 1কে যদি আমি এই মেইন ফাংশন বা যে কোনো একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি, তখন কী হবে, অন্যান্য ফাংশনস বাইরে ধরে নেন আরেকটা ফাংশন আছে, ওই ফাংশন থেকে যখন আমি এই নাম্বার 1কে কল করবো তখন এই নাম্বার 1 কিন্তু ইরর দিবে, কারণ এটা হচ্ছে এই স্কোপের ভিতরেই সীমাবদ্ধ। সো এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, যেগুলো হচ্ছে একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা থাকে। আর গ্লোবাল ভেরিয়েবল তাহলে কি, কোনো ফাংশনের ভিতরেই ডিক্লেয়ার করা না, তারা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এবং গ্লোবাল ভেরিয়েবলকে আমরা প্রত্যেকটা ফাংশনে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমরা হচ্ছে পরেরটাতে যাই, পরেরটাতে আমাদের হচ্ছে যে রুলস ফর নেমিং ভেরিয়েবলস আছে। রুলস ফর নেমিং ভেরিয়েবলস ইন সি হচ্ছে যে আমাদের বেশ কিছু রুলস আছে, রুলগুলো যদি আমরা দেখি, স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর। সো আমরা ভেরিয়েবলের যে নাম করলাম, এই নামটাকে ইচ্ছা করলে আমরা ফার্স্ট ইন্টিজার ফার্স্ট লিখতে পারবো না, ঠিক আছে। এইটার আমাদের শুরু করতে হবে হয় লেটার দ্বারা অথবা আন্ডারস্কোর দ্বারা। আন্ডারস্কোর হচ্ছে এইটা,
অথবা আমাদের 26টা লেটার আছে, 26টা স্মল লেটার আছে, 26টা আমাদের ক্যাপিটাল লেটার আছে। সো এই 26টা লেটারের 26 26 52 আর হচ্ছে 53 আন্ডারস্কোর সহ 53, এই 53টা ক্যারেক্টার বাদে আমরা হচ্ছে আমাদের যে ভেরিয়েবল নেমিং আছে এটা শুরু করতে পারবো না। যদি শুরু করি তাহলে আমাদের কম্পাইলার এটাকে ইরর দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছে কেস সেন্সিটিভিটি। কেস সেন্সিটিভিটি কেমন আমি যদি একটু বলি, যে আমি ধরে নেন ইন্টিজার ভেরিয়েবল লিখছি একটা নাম, আর একটা আমি লিখছি ইন্টিজার ভেরিয়েবল, আর একটা আমি লিখছি ইন্টিজার ভেরিয়েবল। এরা তিনটা কি এক? তিনটা কি একই মেমোরি লোকেশনকে লোকেট মানে হচ্ছে নির্দেশ করতে পারে? উত্তর হচ্ছে না। এই তিনটা হচ্ছে কম্পাইলার বা সি প্রোগ্রামিংয়ের ভাষায় আলাদা। সো এইখানে আমাদের হচ্ছে এই যে আমরা হচ্ছে যে লেটারগুলো দিছি, এই লেটারগুলো বড় বা ছোট হওয়ার কারণে আমাদের কিন্তু জিনিসগুলো আলাদা হয়ে যাচ্ছে। সো এই কারণে এটা হচ্ছে কেস সেন্সিটিভ, যে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ইন্টিজার ভেরিয়েবল এটার ভিতরে আমি হচ্ছে যে না, আগের উদাহরণটাই যদি আমি দিই, যে এর ভিতরে 10 রাখছি, বি এর ভিতরে যদি 10 রাখছি, 20 রাখছি। সো এটার ভিতরে আমি যদি এখন যোগ অপারেশন চালানোর সময় আমি ছোট হাতের এর ভিতরে 10 রাখছি, আমি যদি বড় হাতের এ লিখে ছোট হাতের বি লিখি তাহলে কিন্তু আমাদের ইরর দিবে। এটার যোগ অপারেশনের জন্য আমাদের ছোট হাতের এ লাগবে, ছোট হাতের বি লাগবে, ঠিক আছে। সো এই কারণে এটা হচ্ছে কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। দেন আমাদের কি আসে? দেন হচ্ছে নো স্পেসেস অর স্পেশাল ক্যারেক্টার্স। সো এখানে আমরা চাইলেই ইন্টিজার ফার্স্ট ভেরিয়েবল লিখতে পারবো না, ঠিক আছে। সো আমরা এখানে চাইলে ইন্টিজার ফার্স্ট ভেরিয়েবল লিখতে পারবো না, অথবা আমরা এরকম লিখতে পারবো না ইন্টিজার ফার্স্ট @ভেরিয়েবল। সো আমরা এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, এক্সেপ্ট আমাদের আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারবো, আর কোনো স্পেস ইউজ করতে পারবো না। স্পেসের বদলে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি এইভাবে, ঠিক আছে। সো নো স্পেসেস অর স্পেশাল ক্যারেক্টার্স। দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে নো রিজার্ভড কিওয়ার্ডস। রিজার্ভড কিওয়ার্ডস কি সেটা সম্পর্কে আমরা জানবো, যে ধরে নেন ইন্টিজার লিখছেন, তারপরে আবার ইন্টিজার লিখছেন, তাহলে কী হলো বিষয়টা হচ্ছে যে কম্পাইলার তখন কনফিউজড হয়ে যাবেন যে ইন্টিজার একটা রিজার্ভড কিওয়ার্ড সি প্রোগ্রামিংয়ের, যে এটার মাধ্যমে আমি অলরেডি কম্পিউটার প্রিবিল্ট বা কম্পাইলার প্রিবিল্ট হিসেবে জানে যে এটা একটা কিওয়ার্ড, এটার অন্য একটা কাজ আছে। সো ওই কিওয়ার্ডটাকেই আমরা হচ্ছে যে নেমিং ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। সো সি প্রোগ্রামিংয়ে আমাদের এরকম 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো এখন। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেন্থ। আমরা চাইলে আমাদের লেন্থ 100 করতে পারবো না, আমাদের ভেরিয়েবলের লেন্থ। আমাদের ভেরিয়েবলের ম্যাক্সিমাম লেন্থ সম্ভবত 31টা ক্যারেক্টার, ঠিক আছে। সো 31টা ক্যারেক্টারের বেশি আমরা নিতে পারবো না, আর সাধারণভাবে কেউ নিবেও না, স্বাভাবিক এইটা, ঠিক আছে। সো পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে আমাদের রিজার্ভড কিওয়ার্ডের একটা লিস্ট। এখানে যদি আমরা দেখি যে এখানে ইন্ট আছে, লং আছে, ইলস আছে, ফ্লোট আছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের মেইন যে রিজার্ভড কিওয়ার্ডগুলোর একটা লিস্ট। সো এখানে আমাদের টোটাল 32টা কিওয়ার্ড আছে। সো থ্যাংক ইউ। আজকের ক্লাসে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে কীভাবে আমরা ভেরিয়েবল নেমিং করি, তার আগে আমরা শিখলাম ডেটা টাইপ সম্পর্কে, তার আগে আমরা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার সম্পর্কে শিখছি, এবং সি প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট হয় বা এক্সিকিউশন প্রসেস সম্পর্কে আমরা জানছি। পরের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ ওই টপিকের উপর থেকে আমাদের মিডে এবং হচ্ছে কুইজে বেশ কিছু কোশ্চেন আসে, সেটা হচ্ছে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন। এখন এক্সপ্রেশন ইভ্যালুয়েশনের জন্য আমাদের সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে অপারেটর সম্পর্কে। সো নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপস অফ অপারেটরস, এবং ওই অপারেটরসগুলোকে আমরা ব্রেকডাউন করবো একটু ইন ডিটেলসে, যাতে করে আমরা আমাদের যে মিডের কোশ্চেন আছে সেগুলোকে অ্যানালাইসিস করতে পারি। সো পরের ক্লাসে আমরা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ নেব এবং বেশ কিছু অপারেটরস ডিটেলসে পড়বো, এবং তারপরের ক্লাসে আমরা যেটা করবো আমরা হচ্ছে মিডের কোশ্চেন অ্যানালাইসিস করবো, ঠিক আছে। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।